খাবি কেন তুই? টাকা দিয়ে ভালো কিছু কিনে খেতে পারিস না? এখন থেকে ওসব বাদ। তুমি প্লিজ মাথা ঠান্ডা করো। আমার মাথা ঠান্ডা হবে না এখন। চুমু দিলে হবে? জানি না। তারপর আমি ভয়ে ভয়ে কাঁপা কাঁপা ঠোঁটে ওর কপালে একটা ছোট্ট চুমু দিলাম। এখন যেভাবেই হোক ওকে শান্ত করতে হবে, তা না হলে ওর চিল্লাচিল্লিতে আব্বু আম্মু এসে পড়বে, আর তারা এসে যদি সব জানতে পারে তাহলে আর বলতে না, সোজা বাড়ি থেকে বের করে দিবে আমাকে। এটা কি করলি? মশাও তো এর চেয়ে শরীরে বেশি সময় বসে থাকে। আবির, তোকে দিয়ে কিচ্ছু হবে না। বুদ্ধটাকে ভয় দেখিয়ে অনেক মজা পাচ্ছি। এখন এই সুযোগেই সদ্ব্যবহার করতে হবে। এখন আমি ওর সাথে যাই করি না কেন, ভয়েও আমাকে মানা করতে পারবে না। তারপর ও আমাকে ধাক্কা দিয়ে খাটে ফেলে দিল আর আমার উপর এসে পড়ল। আমি রাগে কিছু বলতেও পারছি না। শুধুমাত্র ভিডিওটার জন্য দাঁড়াও, একবার শুধু তোমাকে দিয়ে ভিডিওটা ডিলিট করিয়ে নেই, তারপর মজা বোঝাবো তোমাকে। আমার নামও আবির, এত সহজে আমি সব ভুলবো না। রিভা আমার বুকের উপর শুয়ে আমার ঠোঁট কামড়িয়ে যাচ্ছে আর ওর ঠোঁটের লিপস্টিক আমার ঠোঁটে লাগিয়ে দিচ্ছে। আমার দম যেন বন্ধ হয়ে আসতেছে, প্রায় জ্ঞান হারানোর মতো অবস্থা। শেষমেশ টানা 3 মিনিট কিস করার পর ও আমাকে ছাড়লো। এখন আমি জোরে জোরে শ্বাস ফেলে হাঁপাচ্ছি। রিভাকে বুকের উপর থেকে সরিয়ে পাশে শুইয়ে দিলাম। তারপরও ও আমার দিকে ফিরে আমার শরীরের উপর হাত রেখে আমাকে ওর দিকে করে বলল, আবির, এখন আমি তোর বউ। তুই আমাকে ছুঁয়ে কথা দে যে তুই আর কখনো সিগারেট খাবি না। খাবো না, কিন্তু নেশা উঠলে কি করব? তোর যখন সিগারেট খেতে ইচ্ছে করবে তখন দৌড়ে আমার কাছে আসবি। আমি তখন তোকে আদর করে দিব, যেমন একটু আগে দিলাম। আচ্ছা। এখন জড়িয়ে ধরতে দে আমাকে, তাহলে রাগ আর একটু কমবে। না, আমার কাতু কুতু লাগে। তাই দেখি তো এখনো কোথায় কাতুকুতু আছে তোর। আজ তোর সব কাতুকুতু ভেঙে দিব। এই বলে রিভা আমার উপর পা তুলে দিল। তারপর আমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল। আপু ছাড়ো, ছাড়ো বলছি আমায়, আমার কাতুকুতু লাগে তো। হা হা হা। হারামজাদা, নিজের বউকে কেউ এখনো আপু বলে? আপু বললি কেন এখন? আর ছাড়বই না তোরে, বরং আরো বেশি করে তোর শরীরে হাত দিব। কে আর শোনে কার কথা? ও জোর করে আরো আমাকে জড়িয়ে ধরলো। তারপর আমি যেন হাসতে না পারি সেজন্য আমার ঠোঁট কামড়ে ধরলো। শেষে আমি নিজেকে ছাড়ানোর প্রাণপণ চেষ্টা করি। এভাবে ওর কাছ থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে করতে একসময় ওর নরম শরীরের ছোঁয়াতে ঘুমিয়ে পড়ি। পরদিন সকাল সকাল ঘুম ভাঙে রিভার। ও ঘুম থেকে উঠে চোখ খুলতেই দেখে আবির তার হাতের উপর মাথা দিয়ে তার দিকে ফিরে গভীর ঘুম দিচ্ছে। রিভা তখন আস্তে করে আবিরকে বালিশের উপর শুইয়ে দিয়ে আবিরের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে থাকে। তারপর বেশ কিছুক্ষণ পর ও আবিরের পাশ থেকে উঠিয়ে ফ্রেশ হতে চলে যায়। রিভা ফ্রেশ হয়ে আবিরের আম্মুকে হেল্প করতে কিচেনে চলে যায়। অন্যদিকে অ্যালার্মের শব্দে আবিরের ঘুম ভাঙে। আবির বিরক্তির সহিত অ্যালার্মটাকে বন্ধ করে ঘুম থেকে উঠে পড়ে। আবির বিছানা থেকে উঠে চোখ ডলতে ডলতে ব্রাশ হাতে নিয়ে ওয়াশরুমের দিকে এগোয়। আবির ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে একেবারে গোসল করে নেয়। তারপর গোসল করা শেষে আবিরের মনে পড়ে যে সে ওয়াশরুমে তোয়ালে আনতে ভুলে গেছে। তারপর আবির ওয়াশরুমের ভেতর থেকে তার আম্মুকে জোরে জোরে চেঁচিয়ে ডাকতে থাকে, কিন্তু মনে হচ্ছে ওয়াশরুমের দরজাটা লাগানোর কারণে ওপাশে তার শব্দটা তেমন একটা শোনা যাচ্ছে না। তাই আবির এখন ওয়াশরুমের দরজাটা খুলে আবারও তার আম্মুকে ডাকতে থাকে। আবিরের পুরো শরীর থেকে চুয়ে চুয়ে গোসলের পানি পড়তেছে। এমন অবস্থায় ও যদি তোয়ালে আনতে রুমের ভেতরে যায় তাহলে রুমের ফ্লোরে পুরো পানির বন্যা বয়ে যাবে। আবির আবারও তার আম্মুকে চিল্লিয়ে ডাকতে থাকে। বেশ কয়েকটা ডাক দেওয়ার পর আবিরের আম্মু সেটা শুনতে পায়। তারপর আবিরকে সে ওয়াশরুমে কিছুক্ষণ ওয়েট করতে বলে, কারণ সে তখন কিচেনে নাস্তা বানাচ্ছিল, তাই আসতে পারছিল না। প্রায় 5 মিনিট হয়ে যায়, তারপরেও আবিরের আম্মু তোয়ালে নিয়ে আসে না। এদিকে আবির ওয়াশরুমের ভেতরে ভেজা শরীরে এখনো দাঁড়িয়ে আছে। ওর আম্মু হয়তো ভুলে গেছে ওর কথা। যাই হোক, অনেকক্ষণ পর ওয়াশরুমের দরজাটা হালকা ফাঁকা দিয়ে কেউ একজন হাত বাড়িয়ে আবিরের দিকে তোয়ালে এগিয়ে দেয়। হাতে মেহেদি আর লাল রেশমি চুড়ি দেখে বোঝা যাচ্ছে এটা রিভার হাত। এই যে নে তোর তোয়ালে। তুমি ভেতরে আসছো কেন? আরে বাবু, তুমি তো তোয়ালে তোয়ালে করে ওয়াশরুম থেকে চিৎকার করতেছিলে, আর শাশুড়ি আম্মু তো এখন রান্না করতেছে, তাই ভাবলাম তোয়ালেটা আমিই দিয়ে আসি, যদি এতে তোমার একটু উপকার হয়। যতই হোক
আমি তোমার বউ বলে কথা। তাই বলে তুমি এভাবে ওয়াশরুমের ভেতরে ঢুকে পড়বে? আমি কোন অবস্থায় আছি না আছি? বাইরে থেকে তোয়ালিটা দিব কিভাবে? কেন, তোমার হাতে কি হয়েছে? হাত এগিয়ে দিতে। আমি এক হাত বাড়িয়ে বাহির থেকে তোয়ালি দিতে যাব, আর তুই ভেতর থেকে যদি আমার হাত টেনে ধরে আমাকে নিয়ে সিনেমার মতো রোম্যান্স করতে শুরু করে দিস তাহলে? ছি ছি ছি, তুমি এমন জঘন্য ভাবনা চিন্তা মনে আনো কিভাবে? কেন, তুই কি ছেলে না? রোম্যান্স কি হতে পারে না তোর সাথে? এমন করে বলিস কেন? উপকার করতে আসছো না? আমার খুব উপকার হয়েছে। এবার তোয়ালেটা দাও আর বের হও। এই বলে আমি ওর হাত থেকে তোমার এটা কেড়ে নিলাম আর ওকে ওয়াশরুম থেকে বের করে দরজাটা চাপিয়ে দিলাম। একটু পর ও হঠাৎ পুরো দরজাটা আবার ধাক্কা দিয়ে খুলে দিল। আবার কি হলো? আমার সামনেই তোয়ালিটা পরে নে। তুমি কি পাগল হয়ে গেছো নাকি? এতে পাগল হওয়ার কি আছে? আমি তো শুধু একটু দেখতেই চেয়েছি। এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। আমি কিন্তু আম্মুকে ডাক দিব বলে দিলাম। দে, তাও যাব না আমি। এক শর্তে আমি যেতে পারি। দয়া করে বলো কি শর্ত? আজ তোর কলেজে যাওয়া বন্ধ। তুই আজকে সারা দিন আমাকে নিয়ে ঘুরবি। পারবো না। তোর পারতে হবে না। এই যে এই ভিডিওর কথা মনে আছে? তুই সবার সামনে সিগারেট ধরিয়ে নাচতেছিলি যে, আমি তোর এই ভিডিও এখন ফেসবুকে আপলোড করে দিব আর তোকে ট্যাগ করব। তারপর তোর আব্বুর কাছেও হোয়াটসঅ্যাপ করব। তখন বুঝবি মজা। আমি ওয়াশরুম থেকে বের হয়ে যে ওর হাত থেকে ফোনটা কেড়ে নিব সেটাও পারতেছি না, কারণ আমার পুরো শরীর ভেজা। আর এমন অবস্থায় দৌড়ে বের হতে গেলে পা স্লিপ করে যে পড়ে যাব না তার কোনো গ্যারান্টি নেই। ভিডিওটা যদি ভুলেও আমার আব্বুর চোখের সামনে যায় তাহলে তারা সোজা আমাকে বাসা থেকে চিরকালের জন্য বের করে দিবে। তাই বাধ্য হয়ে বললাম, আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে ঘুরতে বের হব, তবুও প্লিজ ভিডিওটা ডিলিট করে দাও। না, আগে নিবি তারপর। আচ্ছা, কখন যেতে হবে? বিকেলে যাব। এখন থেকে একটু সাজুগুজু করে নেই। তুইও রেডি থাক, বিকেল হলে আমরা বের হব। থাকবো। তারপর রিভা আমার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে রুম থেকে বের হয়ে গেল। তারপর আম্মু আসলো। কি রে, তোর তোয়ালে কোথায় রেখেছিস? আমি খুঁজে পাইনি। তোমার এখন সময় হলো সেই কখন চেয়েছি, একটু অপেক্ষা করতে বলে তো ভুলেই গেছিলে। তাহলে কি করব? রান্না দেখে তোর তোয়ালে দিতে আসবো নাকি? হয়েছে, আমি তোয়ালে পেয়ে গেছি, আর দিতে হবে না। তুমি যাও, এখন সারাদিন ভর রান্না করো গিয়ে। আর তুই ওয়াশরুমে বসে বসে ঘুমা এখন। আমি গেলাম। এই বলে আবিরের আম্মু চলে গেল। আর আবির নিজের শরীর মুছে চেঞ্জ করে ওয়াশরুম থেকে বের হয়ে তার রুমে এলো। রুমে এসে আবির আয়নার সামনে দাঁড়িয়ে তার চুল ঠিক করছিল। এর মধ্যেই ড্রয়িং রুম থেকে আবার আবিরের আম্মুর ডাক আসে নাস্তা করার জন্য। তারপর আবির তাড়াতাড়ি করে নিচে তার আম্মুর ডাকে সাড়া দিতেই ড্রয়িং রুমে চলে আসে। এসে দেখে টেবিলে অনেক প্রকারের খাবার সাজানো। তারপর আবির সকালের খাবার খেয়ে আবারও তার রুমে এসে রেস্ট নিতে থাকে। বিকেলে বের হতে হবে, তাই এখন সে একটু ঘুমিয়ে নিচ্ছে। এখন বাজে দুপুর 3:30। আবির এখনো ঘুমোচ্ছে। আবিরকে এখনো ঘুমোতে দেখে রিভা রেডি হয়ে এসে আবিরের গা ধরে ঝাঁকিয়ে আবিরকে ডাকতে থাকে। কি রে কুত্তা, ওঠ, কখন যাবি? বিকেল তো হয়ে এসেছে। আমি ঘুম থেকে উঠে সামনে তাকিয়ে দেখি শাকচুন্নিটা আমার গা ধরে ঝাঁকাচ্ছে। এই তো এখন যাব। আচ্ছা, আজ কি কারো বিয়ে নাকি? কই না তো। আরে প্রথমবার নিজের হাজবেন্ডের সাথে কোথাও ঘুরতে যাব, তাতে একটু সাজুগুজু করবো না? আমি আর কিছু বললাম না, শুধু একটু মুখ ভেঙচি কেটে বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। তারপর রিভার শাড়ির কালারের সাথে ম্যাচিং করে আমার পছন্দের নীল পাঞ্জাবিটা পরলাম। রিভা নর্মালি অনেক সুন্দর, তার উপর ওর মায়াবী 2 চোখ, কালো কাজল, কানে ঝুমকো দুল আর হাতে লাল রেশমি চুড়ি, সেই সাথে হালকা মেকআপ। সব মিলিয়ে শাকচুনিটাকে বেশ সুন্দর লাগছে। সবশেষে আমি রিভাকে নিয়ে যখন বের হব তখনই হঠাৎ আম্মু এসে বলল, বাহ, এই তো এখন তোদের দুজনকেই স্বামী স্ত্রী লাগছে। অনেক সুন্দর মানিয়েছে তোদের দুজনকে। দেখিস কেউ আবার নজর না লাগায়। আম্মু, তোমার ছেলে সারা জীবন আমার পাশে থাকলে সব সময় আমাদের সুন্দরী লাগবে। তারপর ওরা দুজন পাশাপাশি হেঁটে বাসা থেকে বের হয়ে আসলো। বাইরে এসে একটা রিক্সা নিল। তারপর রিক্সা করেই ওরা দুজন রওনা হলো একটা পার্কের উদ্দেশ্যে। কিছুক্ষণ পর ওরা চলে আসলো। আবির রিভাকে রিক্সা থেকে নামতে বলে। রিক্সা ভাড়া মিটিয়ে পার্কের টিকিট কাউন্টার থেকে 2টা টিকিট সংগ্রহ করে ওরা দুজন ভেতরে প্রবেশ করলো। এই তো পিচ্ছি, এত দূরে দূরে কেন হাঁটতেছিস? কাছে আয়, আমি তোর হাত ধরবো। কেন?
হাত ধরতে হবে কেন? এমনিতেই হাঁটলে কি উষ্টাকে পড়ে যাব নাকি? পার্কে আসছি আর হাত ধরবো না? এই জন্যই বলি পিচ্ছি একটা, কোনো কিচ্ছু বুঝিস না তুই। হুম। হাত ধরবি নাকি কিস করবি, কোনটা? না না, হাতে ধরবে। এই নাও ধরলাম তোমার হাত। ধর শক্ত করে, আর কখনো ছাড়িস না। তারপর ওরা দুজন দুজনের হাত ধরে পাশাপাশি হাঁটতেছে আর মাঝে মধ্যে একটু একটু একে অপরের সাথে কথা বলতেছে। প্রায় অনেকক্ষণ হাঁটাহাঁটি শেষে ওরা দুজন ক্লান্ত হয়ে একটা ছাতার নিচে এসে বসে পড়ে। বাদাম খাবি? না, আমি এসব খাই না। ভালো জিনিস কেন খাবি? তুই তো সিগারেট, মদ, গাঞ্জা এইসব খাবি, বদমাইশ কোথাকার। একদিন মাত্র সিগারেট খেয়েছি বলে তুমি তার সাথে এতগুলো জোরে দিলে? আমি তো বলেছি আমি ওইসব কিছু পার্মানেন্ট খাই না। সে আমি কি করে বিশ্বাস করব? তুই খাস না কি খাস না? আমি কি সবসময় দেখতে যাই নাকি? তাহলে বলো কেন? মুখে মুখে তর্ক করিস। এই নে বাদাম খা, তাহলে এতে তোর মুখ বন্ধ থাকবে। বলেই আমি কয়েকটা বাদামের খোসা ছাড়িয়ে আবিরের মুখে ঢুকিয়ে দিলাম। বাহ, সেই স্বাদ তো। এত স্বাদ কেন? আমাকে আর কয়টা বাদাম দাও, আমি বাদাম খাবো। এক্ষুনি তো খেতেই চাইছিলি না, আবার এখন জোর করে দিলাম বলে ফকিরের মতো চাচ্ছিস। আচ্ছা নে ধর। আম্মু বলেছে কোনো শত্রু যদি সামনে হাত পাতে তাহলে তাকে খালি হাতে না ফেরাতে। কিন্তু আমি তো বাদামের খোসা ছাড়াতে পারি না। খোসা ছাড়িয়ে দাও। খেতে পারিস। পারি, কিন্তু তুমি দুটো বাদাম খাইয়েই খোটা দিচ্ছ নাকি আমাকে? না, ধর। এরপর রিভা আমাকে একটা একটা করে বাদামের খোসা ছাড়িয়ে দিচ্ছে আর আমি খাচ্ছি। সবাই কেমন আমাদের দিকে তাকিয়ে আছে। একটু পর আমরা উঠে পার্কের মাঝের একটা ঘাসের উপর গিয়ে বসি আর একে অপরের পিঠের সাথে হেলান দিয়ে দুজনের বিপরীত দিকে বসে পড়ি। একটু পর উঠে আমরা পার্কের কয়েকটা রাইড নিতে থাকি। এসবের মধ্যে দিয়েই সন্ধ্যা হয়ে আসতে নিল। তারপর আমি রিভাকে নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিই। সরি আম্মু, আমি কিছু জানি না। আপু তোমাকে সব বলবে। দেখেছো আম্মু ও কি বললো? এই বলে আমি রুমে চলে আসলাম। এসে ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে এসে বিছানায় শরীরটা একটু এড়িয়ে দিতেই ক্লান্তিতে কেমন আমার ঘুম চলে আসলো। মাথাটাও একটু ব্যথা করতেছে। কিছুক্ষণ চোখ বুজে থাকতে থাকতে ঘুমিয়ে গেলাম। ওদিকে রাতে আম্মু আমাকে খাবার টেবিলে না পেয়ে রিভার হাতে খাবার রুমে পাঠিয়ে দেয় আমার খাওয়ার জন্য। তারপর রিভা ওর আর আমার খাবার নিয়ে সোজা রুমে চলে আসে। রুমে এসে চিল্লি আমাকে জোরে জোরে ডাকতে থাকে। হ্যাঁ বলো, কি হয়েছে? বাসায় গিয়ে ডাকাত পড়েছে নাকি? এত জোরে ডাকছো কেন? অলক্ষণে কথা বলিস কেন? তুই নিচে খেতে গেলে না কেন? তাই তো আম্মু আমাকে দিয়ে খাবার খাইয়ে পাঠিয়ে দিয়েছে। ওঠ, খেয়ে নে। আমি খাবো না, আমার ঘুম পাচ্ছে। তাহলে আমিও খাবো না। আম্মুকে দিয়ে খাবারগুলো ফেরত পাঠিয়ে দিচ্ছি। কেন? তুমি খাবে না কেন? বারে, আমার পিচি জামাইটা না খেয়ে থাকবে আর আমি পেট ভরে খেয়ে তার পাশে ঘুমাবো? এটি কিভাবে ভাবলি? হয়েছে, আর ঢং করতে হবে না, খেয়ে নাও। কুত্তা, কি বলি তুই? আমি ঢং করি? দিব কিন্তু এক লাথি। ঢং করো না তো কি? ভালোবাসি। ও আচ্ছা। এখন ওঠ, বিকেলে তুই তেমন কিছু খাসনি, আমি জানি তোর অনেক ক্ষুধা লাগছে, তাই না খেয়ে তোকে ঘুমাতে দিব না। ওঠ তাড়াতাড়ি। তারপর আমি উঠে হাত মুখ ধুয়ে এসে খাবার খেতে লাগলাম। অর্ধেক খাওয়া শেষ হলে রিভা আমার হাত থেকে প্লেটটা কেড়ে নিল। বলল আমাকে আর খেতে হবে না, এই বাকিটা ও খাবে। তারপর আর কি, আমি আবার বিছানায় শুয়ে পড়লাম। একটু পর রিভার খাওয়া শেষ করে ও আমার পাশে শুয়ে পড়ল। এই নে, জড়িয়ে ধর, আমার ঠান্ডা লাগছে। পারবো না। সেদিন রাতের কথা মনে আছে? সেদিন তো তোর পেছনে লাথি দিয়েছিলাম। আজ একদম সামন বরাবর এমন জায়গায় লাথি দিব যে কাউকে বলতেও পারবি না, সহ্য করতে পারবি না। কি? আচ্ছা, তুমি আমাকে এত জ্বালাচ্ছ কেন একটু বলবা? জ্বালাচ্ছি কোথায়? আমি তোর বউ। তুই নিজে থেকে আমাকে ভালো না বাসলে আমার তো জোর করে যেভাবেই হোক তোর ভালোবাসা আদায় করতে হবে। এটা আমার অধিকার। আমাকে সব সময় এভাবে টর্চার করলে কিন্তু আমি তোমার জীবনের শুক্র থেকে শনি লাগিয়ে দিব। ইদানিং তুমি আমাকে ব্ল্যাকমেল করে খুব নিজে কাজ করিয়ে নিচ্ছ। আর আমি তখন কি করব জানিস? ইচ্ছি আমি তোর জীবনটাকে তখন জাস্ট জাহান্নাম বানিয়ে দিব। তাছাড়া তোমরা মেয়েরা আর পারোটাই বা কি? আমিও তোমার ঘর আলো থেকে অন্ধকার করে দিব। অন্ধকার করে দিয়ে কি করবি? তুই তো পিচ্ছি। ধ্যাত,
ঘুমাও তো। সবসময় শুধু মনের মধ্যে উল্টাপাল্টা চিন্তা। জড়িয়ে ধরতে বলছি তোকে। তাহলে কি তুমি চুপ করবে? না, শান্ত থাকবো, কিন্তু যদি আমাকে চুইংগাম খাওয়াস তাহলে চুপ করব। এত রাতে আমি চুইংগাম কোথায় আনতে যাব? বাহিরের দোকানপাট তো সব বন্ধ হয়ে গেছে। আগে জড়িয়ে ধর। আচ্ছা, ধরলাম। তারপর আবির আমার গায়ে হাত দিয়ে আমাকে জড়িয়ে ধরতেই আমি আবিরের ঠোঁট জোড়ার সাথে নিজের ঠোঁট জোড়া মিশিয়ে দিলাম। শয়তানটা একটু শান্তিমতো আদর করতেও দিচ্ছে না, তাই রেগে ওর ঠোঁট কামড়ে বসিয়ে দিলাম, আর মাত্র 2 মিনিট পর ছাড়লাম। এটা কি করলে? তুমি না বললে চুইংগাম লাগবে? এরপরও আমার গালটা টেনে বলল, এটাই তো আমার স্পেশাল চুইংগাম, বুঝেছো বাবু? বাবুকে? তুই তো আমার বাবু। আমি কারো বাবু টাবু না। আরেকবার এগুলো বললে কিন্তু কামড়ে দিব তোমাকে। হ্যাঁ, আসছে আবির, বলতে পারিস না আমার জামাই তুই? তুমি কি ভুলে গেছো আমাদের বাসর রাতের কথা? আমি বলেছিলাম আমি তোমাকে বউ হিসেবে মানি না। বউ হিসেবে মানিস না মানে? তাহলে আমার সাথে থাকিস কেন? আমি কোথায় থাকি? তুমি তো আমার সাথে থাকো। তোর সাথে না, আমি আমার জামাইয়ের সাথে থাকি, বুঝছিস? আম্মু, ও আম্মু, কোথায় তুমি? আম্মুকে ডাকিস কেন? ফিডার খাবি নাকি? লজ্জা করে না তোর? বউয়ের পাশে শুয়ে আছিস, আবার আম্মুকে ডাকছিস? চুপচাপ আমার গায়ের ওপর হাত দিয়ে ঘুমা। তারপর আমি ওর বকবকানিতে কান না দিয়ে ঘুমিয়ে পড়লাম। আবির মনে মনে রিভার কথায় রাগে ফুঁসতে ফুঁসতে একসময় রিভার বুকের মধ্যে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে আবিরের ঘুম ভাঙে তার আম্মুর ডাকে। এই হারামের বাচ্চা, ওর সকাল হয়েছে সে কখন? পরে আবার বলবি আমি তোকে ডেকে দিইনি। উফ হারামি, একটু ঘুমাতে দাও তো, যাও। হারামজাদা ছেলে, নিজের আম্মুকে উল্টোপাল্টা বলিস? এই দিন দেখার জন্য আমি তোকে বড় করেছি। আম্মু, তুমি তো বললে হারামির বাচ্চা। বেশি কথা বললে তোর আব্বুকে ডাক দিব কিন্তু। ওর তাড়াতাড়ি। আবিরের আব্বুর কথা বলতেই আবির লাফিয়ে বিছানা থেকে উঠে বসে যায়, কারণ সে তার আব্বুকে জমের মতো ভয় পায়। আপনারা আবার ধরে নিয়েন না যে আবিরের আব্বু আবিরকে খুব বেশি বউকে মারধর করে বলে আবির তাকে ভয় পায়। বিষয়টা একদমই এমন না। আসলে আবির তার আব্বুকে নিজের চেয়েও অনেক বেশি ভালোবাসে আর সম্মান করে, তাই তার সব কথা শুনে সে। আর আবিরের আব্বু তার ছেলেকে খুব বেশি ভালোবাসে, তাই তাকে সবসময় একটু কড়া শাসনে রাখে, আবার আদর করার সময় আদরও করে। না না আম্মু, আব্বুকে কিছু বলো না। এই যে আমি উঠে গেছি। গুড বয়। তোর বাবার মতো তুইও যদি আমাকে একটু ভয় পেতি। আবির, তোর ঠোঁট এমন লাল কেন? রাতে কি লিপস্টিক মেখে ঘুমিয়েছিলি বুঝি? তারপর আমি আয়নার দিকে মুখ করে দেখি সত্যি সত্যি আমার ঠোঁটগুলো কেমন লাল হয়ে আছে। শাকচুন্নিটা ঘুমের মধ্যে আমার সাথে যা নয় তা করেছে। এখন আম্মুকে কি বলি? লজ্জায় আমার মাথা হেট হয়ে যাচ্ছে। আমি তাড়াহুড়ো করে বিছানার চাদর দিয়ে ঠোঁট মুছে আম্মুকে বললাম, ধুর আম্মু, কি যে বলো না তুমি, কোথায় ঠোঁট লাল? ও, তাহলে মনে হয় আমার চোখের ভুল। আচ্ছা, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নি। তোর স্যার গতকাল আমাকে কল দিয়েছিল, বলেছে আজ তোদের জরুরি ক্লাস আছে, তোকে যেন সকাল সকাল ঘুম থেকে জাগিয়ে কলেজ পাঠিয়ে দিই। ঠিক আছে আম্মু। তারপর আমাদের গল্পের আবির মাহমুদ একটা বড় হাই তুলে হাত ঝাড়া দিয়ে ঘড়ির দিকে তাকিয়ে দেখে বেলা 8:30 বাজে। তাই সে তাড়াতাড়ি করে উঠে চোখ টলতে টলতে ব্রাশ হাতে নিয়ে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে গোসল করে আসে। তারপর গোসল শেষ করে রুমে এসে সে নিজের এলোমেলো চুল ঠিক করতে থাকে। এর মধ্যেই ড্রয়িং রুম থেকে আবারও তার আম্মুর ডাক আসে, আর সে ড্রয়িং রুমে গিয়ে দেখে সবাই খেতে বসে গেছে। আবিরকে রিভার পাশে বসতে বলা হয়। তারপর ওদের দুজনকে খেতে দেওয়া হয়। পাশাপাশি বসে দুজন খাবার খাচ্ছে আর টেবিলের নিচ দিয়ে একে অপরের পায়ে পাড়া দিচ্ছে। আবির যখন তার আম্মুকে এই কথা বলতে যাবে তখন রিভা জোরে আবিরের পায়ে একটা পাড়া দেয়, আর সাথে সাথে আবির চিৎকার করে ওঠে। আম্মু, কি হলো? খেতে বসে চিৎকার করছিস কেন? কিছু না আম্মু, ওই একটা ভূতে পায়ে খামচি দিয়েছিল। ভূত? কোথায় ভূত? আমাদের বাসায় তো কোনো ভূত নেই। আচ্ছা আম্মু, সে তুমি দেখবে না, অনেক বড় একটা ভূত লুকিয়ে আছে। ধ্যাত, তুই যে কি সব বলিস না। চুচো খাতো, পাগল ছেলে কোথাকার। আবির আবারও খাওয়ায় মন দেয়। একটু পর তার খাওয়া শেষ হলে সে প্লেটে হাত ধুয়ে রেডি হওয়ার জন্য রুমে চলে যায়, আর তার পেছন পেছন রিভাও চলে আসে।
আবির তার রুমে এসে কলেজ ড্রেস পরে, হাতে ঘড়ি, চোখে চশমা আর গায়ে সুন্দর একটা পারফিউম লাগিয়ে বেশ হ্যান্ডসাম ভাবে কলেজে যাওয়ার জন্য রেডি হচ্ছে। দূর থেকে সেগুলো তার বউ রিভা দেখছে। আবির রেডি হয়ে তার কলেজের ব্যাগ কাঁধে নিয়ে রুম থেকে যেই বের হতে যাবে, তখনই আচমকা রিভা আবিরের সামনে এসে হাত দিয়ে আবিরের পথ আটকে দেয়। কি হলো? এভাবে সামনে দাঁড়িয়ে পড়লে কেন? কোথায় যাচ্ছিস? কলেজ ড্রেস আর ঘাড়ে ব্যাগ নিয়ে নামাজ পড়তে যাচ্ছি। ফাজলামো করিস? দেখতেই তো পাচ্ছ কলেজে যাচ্ছি, তাও আবার জিজ্ঞেস করছো কেন? কলেজে যাচ্ছিস আমাকে বলছিস? আমি তো তোর বউ। ও তেরি, আমি তো আমার আম্মুকেই কোথাও বলে যাই না, আর তোমাকে? হাসিস না, না হলে তোর দাঁত ভেঙে দিব। প্রথমবার না বলে বের হয়েছিস তাই মাফ করে দিলাম, কিন্তু পরের বার থেকে সব কিছুতেই আমার অনুমতি নিবি। যাই হোক, এখন একটা চুইংগাম দে তো। দেখো, এমনিতেই কলেজে পৌঁছাতে লেট হয়ে যাবে আমার, তাই প্লিজ এখন আমার সামনে থেকে সরো, না হলে আমি তোমার হাতের নিচে দিয়ে গলে বের হয়ে চলে যাব। যেতে পারলে যা, তাহলে তুই তো আর বড় হবি না। কি সত্যি নাকি? তোর বিশ্বাস না হয় তো পাঠক পাঠিকাগণকেই জিজ্ঞেস করে দেখো। ওকে, কপালে চুমু দিলে চলবে? চলবে না, দৌড়াবে। মা। তারপর আমি রিভার কপালে ছোট্ট করে একটা চুমু দিলাম, আর ওকে জোরে একটা হ্যাঁচকা টান দিয়ে ওকে আমার বুকের সাথে লাগিয়ে নিলাম। আউ শয়তান, তুই আমাকে এত জোরে টান দিলি কেন? আমি ব্যথা পাচ্ছি না? ইচ্ছে করেই আমাকে ব্যথা দিছিস তাই না? এখন কিন্তু বলবো না, রাতে এটার প্রতিশোধ নিব। তারপর আবির দৌড়ে বাসা থেকে বের হয়ে আসে। এসে একটা রিক্সা নিয়ে সোজা তাদের কলেজের গেটের সামনে চলে আসে। এসে রিক্সা থেকে নেমে তাড়াতাড়ি রিক্সা ভাড়াটা মিটিয়ে দৌড়ে ক্লাসের দিকে আসতে থাকে, কেননা রাস্তায় একটু ট্রাফিকের কারণে তার আসতে লেট হয়ে গেছে। আবির ক্লাসের সামনে এসে দাঁড়াতেই দেখে সব স্টুডেন্টরা ক্লাসে প্রবেশ করছে। তার মানে মাত্রই ক্লাসের বেলটা পড়ছে, এখনো স্যার ক্লাসে আসেননি। যাক, ভালোই হয়েছে। তারপর আবির লোকাল হিরোর মতো তার এক হাতের আঙুলের ওপর চশমা ঘোরাতে ঘোরাতে ক্লাসে এন্ট্রি নেয়। আবির ক্লাসে আসতেই ক্লাসের সব ছেলেমেয়েরা আবিরের দিকে তাকিয়ে থাকে, আর আবির দেখতে থাকে তার বন্ধু ইমনকে। ইমন পেছনের একটা বেঞ্চে বসে আছে আর আবিরের জন্য সিট ধরে রাখছে। ইমন ইশারা করতেই আবির সেই কাঙ্ক্ষিত সিটটাতে গিয়ে বসে, কিন্তু তারা কথা বলার কোনো সুযোগ পায় না, কারণ তখনই ক্লাসে স্যার চলে এসেছিল। দেখতে দেখতে প্রথম ক্লাসটা শেষ হয়ে গেলে আবিরের সব ক্লাসমেটরা আবিরকে বলতে থাকে, কিরে মামা, তুই এই দুদিন কলেজে আসিসনি কেন? সেদিনের পর থেকে তোর সাথে আর দেখা নাই, ঘটনা কি? আরে দোস্ত, আর বলিস না, আমি তো বাসায় কেস খেয়ে গেছি। মানে কার কাছে? রিভা আপুর কাছে। আরে কচু, সেদিন যে আমরা সবাই আমার নানুর বাড়িতে মেলায় গিয়ে মজা করে সিগারেট খাচ্ছিলাম আর নাচতেছিলাম, কোন গরিবের বাচ্চা যেন সেগুলোকে ভিডিও করে ওর কাছে পাঠিয়ে দিয়েছে, আর আপু সেগুলোর সুযোগ নিয়ে বারবার আমাকে দেখিয়ে ব্ল্যাকমেইল করতেছে, আর যা নয় তাই করে নিচ্ছে। বলিস কি মামা? হ্যাঁ বেডা। কিন্তু আমাদের মধ্যে থেকে তো কেউ এরকম করবে না, এটা নিশ্চয়ই ঈশিতার কাজ। আমি ওকে সেদিন ওখানে দেখেছিলাম বলে মনে হইতেছে। ঈশিতা মানে আপুর ওই যে পেঁচামুখী বান্ধবীটা? তোর আপুর বান্ধবী আর আমার একমাত্র শালী। শালা, তুই কি ওর বোনকে বিয়ে করছিস? এখনো করিনি, ভবিষ্যতে তো করবেই, তাই এখন থেকে মনে মনে ওকে জায়গা দিচ্ছি। শালিকে জায়গা দিতে হবে না, বউকে খালি জায়গা দিস, তাহলেই হবে। আরে বন্ধু, আমার মনে ফ্ল্যাটটা অনেক বড়, বুঝেছিস? সেখানে 3টা পলক জুড়ে তুই আছিস আর বাকিগুলো ফাঁকি। হইছে ভাই, থাম। আমি তোর গার্লফ্রেন্ড না যে আমাকে তুই এভাবে পাম দিবি। না বন্ধু, ফার্ম কি বলতে চাইস? তুই হচ্ছিস আমার একমাত্র বেস্ট ফ্রেন্ড। আমার মনের মধ্যে তুই তো প্রথম থাকবি বলে আমি আবিরের কাঁধের উপর হাত রাখলাম, আর আমরা দুজন হাসতে থাকলাম। আজকে বিকেলের কথাটা মনে আছে তো? তাড়াতাড়ি ফুটবল নিয়ে কলেজের মাঠে চলে আসিস। আছে, বাসায় গিয়ে চেঞ্জ করে চলে আসবো। তুই সবাইকে বলে দিস যেন বেশি দেরি না করে, তাহলে কিন্তু আবার খেলা শেষ করতে করতে সন্ধ্যা হয়ে যাবে, আর বাসায় গিয়ে আম্মুর বকা, সেই সাথে ঝাড়ুর বাড়ি ফ্রিতে খেতে হবে। ওকে দোস্ত, আজকে ফুটবল ম্যাচটা তাহলে কনফার্ম সিনিয়রদের জানিয়ে দেই। তারপর
ওরা দুজন ক্লাসের ফাঁকে ফাঁকে চুপি চুপি গল্পের মধ্যে দিয়ে বাকি 4টা ক্লাস শেষ করে। তারপর কলেজে ছুটির ঘন্টা পড়ে গেলে ওরা সবাই একে অপরকে বাই বলে যে যার বাসায় চলে আসে। আজকে ওরা কলেজ ছুটির পর কোনো রকম আড্ডা দেয় না, কেননা আজ বিকেলে ওদের সিনিয়র ক্লাসের সাথে ওদের ফুটবল ম্যাচ আছে। আবির বাসায় এসে তার ব্যাগটাকে বিছানার উপর ছুঁড়ে ফেলে দিয়ে একটা ছোট জার্সি প্যান্ট পরে ফুটবল নিয়ে বাসা থেকে বের হয়ে মাঠে চলে আসে। তারপর যথাসময়ে তাদের ফুটবল ম্যাচ শুরু হয়ে যায়। আম্মু আম্মু, তোমার ছেলে কোথায়? ও কি এখনো কলেজ থেকে ফেরেনি? রুমে দেখলাম বিছানার উপর ওর ব্যাগ ছড়ানো, অথচ পুরো বাসায় পাজিটাকে দেখা যাচ্ছে না যে। সে আমি কিভাবে বলবো? ও তো কলেজ থেকে এসেই ফুটবল নিয়ে বাসা থেকে বের হয়ে গেল। আমার কোনো কথাই শুনলো না, কিছু বললোও না। কি আজব! আসুক একবার তোমার ছেলে, আজ ওর একদিন কি আমার একদিন। ওর ফুটবল আমি আজকে গায়েব করে দিব। হ্যাঁ, একটু শাসন করিস তো মা আমার ছেলেটাকে। ও দিন দিন ও কেমন বদের হাড্ডি হয়ে যাচ্ছে। তারপর সন্ধ্যায় আবির খেলা শেষ করে ফুটবল হাতে নিয়ে বাসায় আসে। আবির বাসায় আসতেই প্রথমে রিভার সামনে পড়ে। ছি ছি ছি, তুই এরকম পাগলের মতো একটা হাফ প্যান্ট পরে বাইরে খেলতে গেছিলি? কেউ তোর দিকে পচা টমেটো ছুঁড়ে মারে নাই? মানে এগুলো কি বলো? আমি মাঠে খেলতে গিয়েছিলাম, সেখানে কি টুপি পাঞ্জাবি পরে যাব? তুই কলেজ থেকে এসেই আমার সাথে দেখা না করে গিয়েছিলি কেন? আজকে তুই 2টা অন্যায় করছিস। তোকে যে কি শাস্তি দিব আমি তা ভেবেই পাচ্ছি না। যা, গোসল করে আয় তাড়াতাড়ি। তোর জন্য আমি সেই দুপুর থেকে উপোস আছি। কেন? আমার একা একা খেতে ভালো লাগে না তাই। তাহলে এলাকায় মাইকিং করে সবাই ডেকে নিয়ে এসে খাইতা। চুপ কর, পাজি কোথাকার। তারপর আবির ওয়াশরুমে গিয়ে গোসল করে ফ্রেশ হয়ে আসে, আর রিভা তার জন্য খাবার নিয়ে আসে। ওরা একসাথে বসে খাবার খেতে থাকে। ধীরে ধীরে ওদের মধ্যে আগের সেই খুনসুটি ঝগড়াটা কেটে যাচ্ছে, আর ভালোবাসাটা সৃষ্টি হচ্ছে। দুজনেই খাওয়ার মাঝখানে একটু একটু করে একে অপরের দিকে তাকাচ্ছে আর খাবার খাচ্ছে। এবার খাওয়া শেষ হলে রিভা খাবারের প্লেটগুলোকে নিয়ে সেগুলোকে ধুতে কিচেনে নিয়ে চলে গেল, আর আবির বিছানায় একটা বালিশে হেলান দিয়ে শুয়ে পড়ে আর ফোনে ফেসবুক চালাতে থাকে। অনেকক্ষণ পর রিভা রুমে আসে। ও রুমে এসে আবিরের হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে আবিরের কোলে উঠে বসে। তারপর আবিরের কাঁধে হাত রেখে বলে, চল ছাদে যাব। না, আমি যাব না। তুই যাবি না তো 14 গোষ্ঠী যাবে। তাহলে তাদেরকেই নিচে যাও, আমাকে কেন বলো? দেখ আবির, রাগ উঠাবি না বলে দিচ্ছি। এমনিতেই আজকে সারা দিন তুই কিন্তু আমার সাথে অনেক অন্যায় করেছিস। কি করেছি? তোমাকে মারছি নাকি বাসা থেকে বের করে দিয়েছি? কোনটা? ওই মুখ সামলে কথা বল। বাসা থেকে বের করে দিবি মানে? এই বাসাটা আমার আব্বুর। তারপর তোদের এটাই মনে রাখিস, আমার জন্মের পর থেকে আমার সামনে এভাবে কেউ কথা বলে নাই। শুধু আজকে তুই যদি আমার জামাই না হতিস তাহলে তোকে এইখানেই আজকে বালিশ চাপা দিয়ে মেরে ফেলতাম। এই রে, রাগের বসে মনে হয় একটু বেশি বেশি বলে ফেলছি। পাগলিটা দেখি অনেক রেগে গেছে আর কষ্ট পেয়েছে। ওর চোখে কেমন পানি টলমল করতেছে, কিন্তু ও আমাকে বুঝতে দিচ্ছে না। সরি সিনিয়র আপু, মানে বউ সরি, আমি আসলে ওভাবে বলতে চাইনি, মুখ ফসকে বেরিয়ে গেছে। তোর এই ছোট্ট মুখে আবার কথাও ফসকে যায়, দেখি তো তোর মুখখানা। এই বলে রিভা ওর হাত দিয়ে আমার গাল মুখ শক্ত করে চেপে ধরছে। ওই ছাড়ো, আমার খুব লাগছে। লাগুক, তাতে আমার কি? তোমার কি একটু দয়া মায়া হয় না আমার উপর? না, আমি এত উদার মনের না, জানিস না তুই। আচ্ছা প্লিজ এবারের মতো ছেড়ে দাও, চলো ছাদে যাই। তুমি না বলছিলে ছাদে যাবে? এখন আমার মুড চলে গেছে, তাই তুই যদি এখন আমাকে কোলে তুলে ছাদে নিয়ে যাস তাহলে যাব। তাহলে ঘুমাই আমি। তুই ঘুমা, আর আমি আম্মুর কাছে যাচ্ছি। গিয়ে বলবো, আম্মু তোমার ছেলে আমাকে বাসা থেকে বের করে দিচ্ছে, আর আমি যাব না বলে আমাকে ধরে অনেক মারছে। তুমি এগুলো বলবে আম্মুকে? বলবো। উফ আল্লাহ, আমার কোন পাপের শাস্তি স্বরূপ যে এই ডাইনি আপুটার সাথে আমার বিয়েটা লিখেছিল কে জানে। এখন বাজে রাত 10টা। এত রাতে ও যদি আব্বু আম্মুকে গিয়ে কিছু বলে আমার বিষয়ে, তাহলে আমাকে তো আজকে মনে হয় থাপ্পড়ই মেরে দিবে। রিভা ওর আব্বু আম্মুর একমাত্র আদরের মেয়ে, আর আমার আব্বু আম্মুর চোখের মণি, বাসার একমাত্র আদরের বান্দরনি বলে সবাই ওকে মাথায় তুলে রাখে। ও যাই বলে তাই সবাই বিশ্বাস করে। কি আর করার, এখনো ওর কথা মানতেই হবে, কেননা এত রাতে মাইর খাওয়ার কোনো ইচ্ছে আমার নাই। রিভাকে
কোলে তুলে নিয়ে ছাদে যাচ্ছি। ভালো করে ধর আমায়, পড়ে যাব তো। তাহলে তো আমি বাঁচি। কিছু কি বললি তুই? না, কিছু বলিনি তো।